প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। ব্যাংককে ইউনূস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা, ইতিবাচক সম্পর্ক চায় ভারত। শুধু শেখ হাসিনা নয়, ভারতে পালিত থাকা স্বৈরাচারের দোসরদেরও ফেরত দিতে হবে বলেছেন মির্জা আব্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিও। এর বাইরে আরও 70,000 রোহিঙ্গা যাচাই বাছাইয়ের তালিকায় আছে। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে তথ্য দেন। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এটি প্রথম নিশ্চিত তালিকা, যা একটি বড় পদক্ষেপ। মিয়ানমারের মন্ত্রী নিশ্চিত করেছেন মূল তালিকায় থাকা বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততর ভিত্তিতে করা হবে। বৈঠকে উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, দুদেশের মধ্যে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায় ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হল নরেন্দ্র মোদীর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই দেশের নেতার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এসব কথা বলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বাংলাদেশ এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মোদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি, আর এ বিষয়েও ভারতের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, তার সাথে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকেও ফেরত দিতে হবে। তিনি দাবি করেন, একটি গ্রুপ বিএনপির পেছনে লেগেছে, তারা মূলত ভারতের পক্ষের। নিজ ভাষায় সাংবাদিকদের সঙ্গে তিনি সব কথা বলেন। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে যেমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের
স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে সেই চোখ রাঙানি আর মেনে নেওয়া হবে না। দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শুধু ভারত নয়, সমতা শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, সকল জেলা ও উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটির সহ ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ করছেন তারা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে। ঈদের ছুটির প্রভাবে রাজধানীর বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে, টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দর কম। চাহিদা কম থাকায় মাছের বাজারও পড়তির দিকে। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ঈদের ছুটির কারণে এখনো অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনো বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমায় ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারওয়ান বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে আবার আমাদের 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপর ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি, যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটা এই 350-র মতন দাম। এইদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গা, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ছোট পরিসরে কোল্ড স্টোরেজ স্থাপনে সফলতা পেয়েছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, এ ধরনের কোল্ড স্টোরেজ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং বাজারের ফড়িয়া সিন্ডিকেট ভাঙতে সাহায্য করবে। মৌসুমী ফল এবং শাকসবজির অপচয় কম হবে। মৌসুম ছাড়াও শাকসবজির প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষিতে। অমিত রায়ের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মাত্র 3 মিটার দৈর্ঘ্য, 2.2 মিটার প্রস্থ, উচ্চতা 2.7 মিটার সম্পন্ন ছোট এই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় 2 টন শাকসবজি ও ফলমূল। এয়ার কন্ডিশন সহ ঘরটির ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা নেওয়া হচ্ছে বিশেষ এক ধরনের ডিভাইস ও অ্যাপসের। বিদ্যুৎ সংযোগের বিকল্প হিসেবে সৌর বিদ্যুতের মাধ্যমেও অনায়াসে চালু রাখা যায় এই কোল্ড স্টোরেজ। 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করে। এটা রাখার সুবিধা হচ্ছে কি, আমরা যখন অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে যখন রাখি তখন তার টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটির পার্থক্যের কারণে দেখা যায় যে সেটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এখানে টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করার ফলে আমাদের যে প্রোডাক্টটা রাখা হয় সেটা অনেক দিন পর্যন্ত তার সেলফ লাইফটা ভালো থাকে।
কমার্শিয়াল যে এসিগুলো সেগুলো নর্মালি 3 ফেজে চলে, কিন্তু গ্রামাঞ্চলে তো আমরা সাধারণত দেখি যে সেখানে সিঙ্গেল ফেজ কানেকশন থাকে, তো এই সিস্টেমটা সিঙ্গেল ফেজ কানেকশনেও চলতে পারবে। ছোট এই কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সোলার প্যানেল, ব্যাটারি, তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপক যন্ত্র, 2 টনের এয়ার কন্ডিশনার, একটি কন্ট্রোল বক্সের মাধ্যমে হর্টিকুল সলিউশন ব্যবহার করে 15 থেকে 25 লাখ টাকা খরচেই এ ধরনের একটি একক চেম্বারের কোল্ড স্টোরেজ স্থাপন করা সম্ভব। সাধারণ 220 ভোল্ট লাইনে সিঙ্গেল ফেজেই এই কোল্ড স্টোরেজটি কোনো প্রকার বাধা ছাড়াই চলে, যা কয়েকজন দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। ফোনে অ্যাপ আছে যেটার মাধ্যমে আমরা কি পরিমাণ সোলার ব্যাকআপ ইউজ হচ্ছে, কি পরিমাণ কারেন্ট ইউজ হচ্ছে, কি পরিমাণ ব্যাটারি ইউজ হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এবং আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে অ্যারাউন্ড 66%-এর মতো আসে হচ্ছে সোলার এবং ব্যাটারি থেকে, আর বাকি 34%-এর মতো আসে হচ্ছে আমাদের কারেন্ট থেকে। সাধারণত আমরা সবজি এবং ফলের জন্য 1 থেকে 2 মাসের মতো আমরা এখানে স্টোর করতে পারি। গবেষকরা বলছেন এতে ফসলের অপচয় কমবে ও কার্যকরভাবে কৃষিপণ্য সংরক্ষণ সম্ভব হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে এটা যদি মাঠ পর্যায়ে যায়, কৃষকরা যেমন লাভবান হবে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে, এবং এর পাশাপাশি আমরা মনে করি যে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অ্যাকচুয়ালি হওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে, এবং পাশাপাশি খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করবে। পরীক্ষামূলকভাবে রংপুরের বদরগঞ্জে এবং টাঙ্গাইলের মধুপুরে এ ধরনের কোল্ড স্টোরেজ স্থাপনের সফলতা এসেছে, আর উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চের যাত্রীরা জানান কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে এখনও ঈদের আমেজ কাটেনি রাজধানীতে ফাঁকা ঢাকার সড়কগুলো। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমেদ। ঈদ উল ফিতরের ছুটি শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন, তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশ মুখের সড়ক, টার্মিনাল ও স্টেশনগুলোতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরেছেন। তারা জানিয়েছেন এবারও ট্রেনে আসা যাওয়া ছিল কোনো ঝামেলা বা ভোগান্তি ছাড়াই। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি আমি পড়ি না ব্যক্তিগতভাবে। ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। মহাসড়কে যানজট ও যাত্রাপথের ভোগান্তির আশঙ্কায় অনেকেই আগে ফিরেছেন। একবার ক্লিয়ার রাস্তা ছিল, কোনো জ্বর ঝামেলা ছিল না। ঈদ আল্লাহর রহমতে ভালোই করেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই হয়েছে। 7টার সময় গাড়ি চড়ছি, এই যে লোকাল গাড়ি জিএম ট্রাভেলস, এই এসে নামলাম, ও একবারে কোনো জ্যাম নাই। যাইতে একটু কষ্ট হয় না, আসতে আরো কষ্ট হয়নি আর কি। পরিবারের সাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে, এবং আমি এইমাত্র ঢাকায় ফিরলাম, কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ থেকে খুবই ইজিভাবে চলে আসছে এবং অনেক আনন্দিত যে কোনো জ্যামও ছিল না, ভালো লাগতেছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ এবং প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে 12 জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেলখানায় বন্দী জীবন শেষে 10 জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন বলে জানা গেছে। বিমানবন্দরে নেমে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন সরকারি সহযোগিতায় প্রায় 8 মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছেন তারা। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান।
রাজধানীতে এখনও রয়েছে ঈদের আমেজ। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বিনোদন কেন্দ্রের পাশাপাশি উন্মুক্ত স্থানগুলোতে পরিবারসহ বেড়াতে যান অনেকে। তবে রাজধানীর হাতিরঝিলে শুক্রবারের বিকেলে খুব একটা ভিড় ছিল না। তারপরও যারা খোলামেলা পরিবেশ ঘুরতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় হাতিরঝিল অন্যতম। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ইটপাথরের নগরে উন্মুক্ত জায়গা বলতে হাতিরঝিল বেশ পরিচিত। স্বচ্ছ পানির লেক, দুই পারে পরিচ্ছন্ন সড়ক ও খোলা জায়গা। নগরবাসীর কাছে রীতিমতো বিনোদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে হাতিরঝিল। ঈদের ছুটিতে এমনিতেই চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা, আর যারা পরিবার সহ রাজধানীতেই থাকেন তাদের অনেকেই দল বেঁধে এসেছেন হাতিরঝিলে। খিলগাঁও এরিয়ার মধ্যে আশেপাশে এইটাই আছে। আর আমরা গতকালকে আফতাবনগর গেছিলাম ঘুরতে, আজকে এখানে হাতিরঝিলে আসলাম। ঈদের জন্যই বেড়াতে আসছি আর কি, ভালো লাগতেছে। ঢাকাতেই থাকেন তখন? হ্যাঁ, আমরা ঢাকাতেই থাকি। হাতিরঝিলের আশপাশের বাসিন্দারাই শুধু নয়, রাজধানীর দূরের এলাকা থেকেও অনেকেই আসছেন এই খোলামেলা পরিবেশ উপভোগ করতে। এখানে আসার কারণ হচ্ছে আমরা মিরপুরে থাকি, আমাদের ওখানে ঘোরার মতো শুধু চিড়িয়াখানা আছে, আর আশেপাশে পার্ক বলতে নাই কিছু, একটা বিমান বাহিনী জাদুঘর আছে, ওগুলো আমাদের ঘোরা হয়েছে। আগে আমরা দুজন আসছি, এখন বাবুকে নিয়ে ঘুরতে আসছি। নর্মালি প্রতিদিনই সন্ধ্যার পর বা বিকালবেলা হাঁটতে আসি আর কি। হাতিরঝিলের পরিবেশটা তো সবসময় সুন্দরই থাকে, কারণ এখানে সুন্দর প্লেস, অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ ঘুরতে। তবে উন্মুক্ত পরিবেশ হওয়ায় অনেকেই সন্ধ্যার আগেই বাসার উদ্দেশ্যে হাতিরঝিল ছেড়েছেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট। আসছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীও। দুই উৎসব ঘিরে পর্যটকদের অভূতপূর্ব সাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে পাহাড় কন্যা বান্দরবানেও ভ্রমণ পিপাসুদের ভিড়। হোটেল মোটেলগুলোতে জায়গা খালি নেই। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে এই দুই পর্যটন নগরী। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্ল এবং বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম আগের সব রেকর্ড ছাড়িয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক ও রিছাং ঝর্ণা সহ সকল পর্যটন কেন্দ্র এখন পর্যটকে ঠাসা। রূপের রানী খ্যাত খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো দেখে মুগ্ধ পর্যটকরা। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এক্সপেরিয়েন্সটা এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল এন্ড আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ফার্স্টে একটু ভয় লেগেছিল, বাট ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে, ঠান্ডা ছিল জায়গাটা। চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি কোথাও ঘুরে দেখার চেষ্টা করেছি, আর সুরঙ্গ আমাদের জন্য অনেক নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা পরিবার সহ ঘুরতে এসেছি। এখানে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। আলহামদুলিল্লাহ আমরা খুশি, এই বন্ধতে যে পরিমাণ টুরিস্ট আসছে আমরা অনেক খুশি। ছুটিছুট পড়ে যাওয়াতে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে যে সাজেকে মনে হয় থাকার মতন এরকম জায়গা নেই। আসলে মনে করেন সাজেকে যে রিসোর্টগুলো আছে ওইখানে 3 ভাগের ভিতরে 2 ভাগ রিসোর্টই মানে অক্ষত আছে। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি রাখা হয়েছে পুলিশের কুইক রেসপন্স টিম। পেট্রোল পার্টি অলওয়েজ ফিল্ডে আছে, মানে টুরিস্ট স্পটগুলোতে আছে। একটা কুইক রেসপন্স টিম আছে আমাদের অলরেডি, আর আরেকটা টিম আছে সেটা হচ্ছে সিভিলে কাজ করতেছে নিরাপত্তা সংক্রান্ত। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। পর্যটকদের যাতায়াত সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনও। বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। হয়তো অচিরেই আমাদের এসব ঝর্ণায় গমনাগমনের যে রাস্তা রয়েছে সেগুলো উন্নয়নে আমরা ভালো ধরনের একটি অগ্রগতি পাবো। ঈদের আমেজ শেষ না হতেই খাগড়াছড়িতে শুরু হবে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চলছে প্রস্তুতি। এদিকে বান্দরবনের পাহাড় চূড়ায় নীলাচল যেন পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং। ঈদের ছুটিতে মেঘলা, নীলাচল, চিম্বুক, তমাতুঙ্গি, নীলগিরি ও শৈলপ্রপাত সহ জেলার সবকটি পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবানে না আসলে আসলে কেমন একটা ঈদ যাত্রাটা অপূর্ণই থাকে, কেমন যেন লাগে, মানে ফাঁকা ফাঁকা, মানে কি বলবো।
বোঝানোর মতো না, বান্দরবনে এসে পাহাড়টা ঘুরে কোনো মতে এখন একটু ভালো ফিলিংস আছে। আমাদের দেশটাকেও এক্সপ্লোর করা প্রয়োজন। এক্সপ্লোর যদি না করে তার এক্সপিরিয়েন্সগুলো তো আসলে সেভাবে তৈরি হবে না। দেশকে এক্সপ্লোর করার জন্য বান্দরবন একটা চমৎকার জায়গা। ভালো লেগেছে, যেহেতু সরকার আমাদের একটা লম্বা ছুটি দিয়েছে বাইরে ঘোরাফেরার জন্য, এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। অনুভূতিটা বলা যাচ্ছে না, এত সুন্দর এইখানকার অনুভূতিটাই আর কি এরকম। বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, থানচি, আলীকদম ও লামায় পর্যটকদের জন্য রয়েছে 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। পুরো সপ্তাহ জুড়ে আগাম বুকিং হয়ে গেছে এগুলোতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। একবার শক্তিশালী কম্পন হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। তারপরও ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় উদাসীন সরকার, নাগরিকদের মধ্যেও নেই তেমন কোনো সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে টেকটনিক প্লেটে জমা হচ্ছে শক্তি, যে কোনো আঘাত হানতে বড় ধরনের ভূমিকম্প। কিন্তু এই মহাবিপদ মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? উত্তর খুঁজেছেন এসএম ফয়েজ। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ভূমিকম্প হলে কতটা বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। মিয়ানমারের মতো 7 বা 8 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হতে সময় লাগবে কয়েক মিনিট। ফায়ার সার্ভিসের সাবেক ডিরেক্টর অপারেশনস মোহাম্মদ মাহবুব জানান, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। 56,000 বিল্ডিং এখানেই করা হয়েছে, কি বলে এগুলি ঝুঁকিপূর্ণ লিস্টেড এগুলি আছে। তো এই বিল্ডিংগুলিতে সব কলাপস করবে। কলাপস করলে যেটা হবে যে আমাদের রাস্তাগুলি দেখেছেন যে রাস্তাগুলি কী অবস্থা, সরু রাস্তা, জনসংখ্যার ঘনত্ব যেটা। তো এখানে তো আমাদের কল্পনাতীতই হবে, কি বলে ক্যাজুয়ালিটি হবে। কারণ হলে এখন হবে ভূমিকম্পের পরে তো সঙ্গে সঙ্গে ক্যাজুয়ালিটি হয়ে মারা যাবে লোকজন, তাদের কিছু উদ্ধার করব, সেই উদ্ধার করার ইটাও থাকবে না আমাদের, কারণ আমাদের রাস্তাগুলি সব বন্ধ হয়ে যাবে। পুরো ঢাকার টাউনে গ্যাস লাইন আমাদের একটা জাল, গ্যাস লাইন একটা জাল হয়ে আছে। এটা ভূমিকম্প হলে সঙ্গে সঙ্গে গ্যাস লাইনগুলি করবে, গ্যাস হবে এবং ওখানে আগুন হবে। তখন তো এই আগুন নিভাবে না ভূমিকম্প এই বিল্ডিংয়ে উদ্ধার কাজ করবে, দুইটা তো একসঙ্গে হবে। 2000 সালের আগে যে বিল্ডিংগুলি হয়েছে সেগুলির আজ ম্যাক্সিমাম বিল্ডিংয়ের আজ কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো বিল্ডিং কোড মানা হয় না, কিছুই মানা হয় না, তারা বিল্ডিং করেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্পের বিল্ডিং ধসের যে ঝুঁকিটা, সেই ঝুঁকির চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি ঝুঁকি হচ্ছে যে আমাদের যে দুর্বল আমাদের ইলেকট্রিসিটি লাইন এবং দুর্বল হচ্ছে আমাদের গ্যাসের লাইন। এখানে অনেক লিকেজ আছে এবং এগুলো ফেটে গেলে পুরোটা কিন্তু একটা অগ্নিগর্ভ সিচুয়েশন হতে পারে। এবং এই কারণে ইমিডিয়েটলি আমাদের এই যে কয়েকটা সংস্থার সমন্বয়ে আমাদের সকল ইলেকট্রিসিটি এবং গ্যাসের লাইন এবং সিওরেজ লাইন এগুলোর কিন্তু সংস্কার দরকার। প্ল্যানের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত বৈধতা দেওয়ার সংস্কৃতি চালু হবে ততক্ষণ পর্যন্ত অবৈধ বিল্ডিং তৈরি করবে, আর তখন রাজুক বলবে অপরিকল্পিত নগরায়ণ। আসলে কোনো নগরায়ণ অপরিকল্পিত না, বরঞ্চ এটা হচ্ছে সংস্থা এবং শুধু রাজুক না, রাষ্ট্র হিসেবে, প্রশাসন হিসেবে রাষ্ট্রীয় ব্যর্থতা। এখন নতুন সরকার এসেছে, অথচ এই সরকারের আমলেও দেখছি সেই আবাসন ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়ার জন্য যত ধরনের আইন তৈরি করার জন্য সকল ধরনের বৈঠক। তাহলে জনগণের নিরাপত্তা নিয়ে কোন সংস্থা কাজ করবে? রাজুক যদি ব্যর্থ হয় তাহলে আমাদের নতুন একটা সংস্থা দরকার, যারা শুধুমাত্র মানুষকে ভালোবেসে, মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে তারা সকল ধরনের বিল্ডিং এবং সেফটি সেটা নিয়ে কাজ করবে। ভূমিকম্পের মতো মহাবিপদ রোধে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে এখনই সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সড়কে কবে বন্ধ হবে দুই বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লির খেলা? এই প্রতিযোগিতায় সড়কে যাতে আর না ঝরে কারো প্রাণ। খোদ পরিবহনের চালকরাই বলছেন, দুর্ঘটনায় কারো মৃত্যু হলে কষ্ট পান তারা, কিন্তু কোনোভাবেই থামছে না দৌরাত্ম্য। বিস্তারিত জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর সড়কে বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লিতে সবসময় আতঙ্কে থাকেন যাত্রীরা। এমন ঘটনায় প্রাণ হারাতে হয় পথচারী, অন্য বাহনের যাত্রী ও চালকদের। বাসের ড্রাইভারের কারণে মারা যায়, ওরা দেখা যায় যে এর আগে যাইতে চায়, হ্যাঁ, এই কারণে যানজট কারণে কিন্তু সাধারণ পাবলিক মারা যায়। এগুলো রেষারেষির কারণে লোকজন মারা যেতেছে, এগুলো কি খারাপ কাজ না? এক বছর লাগে গাড়ি চালায় উল্টা পাল্টা, ঠিক আছে, এগুলো খারাপ কাজ।
এমন যখন অবস্থা, খোদ গণপরিবহনের চালকদের অসুস্থ প্রতিযোগিতা সম্পর্কে কি বলছেন অন্য চালকরা? ফোনাবিল আজমিরি আর গিয়ে আমরা বসু তিনটাই রোডে কাপজা। মনে করেন আমার গাড়ির সাথে আমি গুলিস্তানের গাড়ি 5টা গাড়ি, ওর আগে আমার যদি গ্যাপ থাকে তাহলে ওর আগে থাকলে আমার যাত্রী হইব, ওর পিছনে থাকলে আমার যাত্রী নেই। কারণ আমার মাসকাবারির কোনো বেতন না, দৈনিক কোনো হাজিরাও না, তাহলে ওরা আমার দৌড়া যাইতে হইব, না গেলে তো আমি যাত্রী পাবো না। এদিকে মোটরসাইকেল চালকরা বলছেন কে কার আগে যাত্রী নেবেন এই প্রতিযোগিতার কারণে তাদের প্রাণ দিতে হয়। এছাড়া গণপরিবহনের চালকরাও বলছেন দুর্ঘটনায় কারো প্রাণ গেলে খারাপ লাগে তাদের। মানুষের জন্য, মানুষের যদি হৃদয় না থাকতো তাহলে তো আর মানুষ হইতো না। আর হৃদয় আছে বলেই মানুষ একটা, সে প্রত্যেক মানুষে হোক আর সে পাগলই হোক, সে মানুষ, সে মারা গেলে আমার আফসোস অবশ্যই হবে। লোকাল বাসগুলা 2 বাস যে রেশারেশি করে পারাপারি করে, মনে করেন আমাদের জীবন নিয়ে খেলে তারা। 2টা যাত্রী আছে এখানে, 2টা যাত্রী নিতে কে আগে নিবে, এই কারণে কি করে তারা আগে পিছলে পারাপারি করে, তখনই মনে করেন একটা দুর্ঘটনা ঘটে। বন্ধ হোক দৌরাত্ম্য, অসুস্থ প্রতিযোগিতার খেলা, সড়কে যেন আর না ঝরে কারো তাজা প্রাণ, এমন প্রত্যাশাই সবার। গণপরিবহনের দৌরাত্ম্য, নৈরাজ্য কিংবা পাল্লাপাল্লির খেলাই বলেন না কেন, এদের থামানো না গেলে প্রতিদিনই মহাসড়কে ঝরবে কারো না কারো প্রাণ। গণপরিবহনের যাত্রীরা বলছেন এদের এই নৈরাজ্য দেখার যেন কেউ নেই। ইদ্রিস আলম, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসলিমা ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারটির আর কেউ বেঁচে রইল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হল। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন। এর মধ্যে আরাধ্যা নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রেমা সহ ঢাকার মিরপুরের একই পরিবারের 7 জন মারা গেছেন। বুধবার সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় 10 জনের। এদিকে ঈদ কবে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 15 জন যাত্রী আহত হন। শুক্রবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের সোনাকুড়ে দুর্ঘটনা হয়। পুলিশ জানায় খুলনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। ছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।